হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি একটা নতুন লেকচার নিয়ে। তো যে চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। তো চ্যাপ্টার শুরুর আগে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন তোমাদের দেব, তারপরে আমরা নেক্সট প্রসিডিং লেকচারগুলোতে আমরা এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব। তাহলে শুরু করা যাক লেকচারটা। দেখো, একটা কেমিক্যাল রিয়াকশান এখানে লিখে রেখেছি আগে থেকে। এটা হচ্ছে এ থেকে বিক্রিয়াজাত পদার্থ পি তৈরি হচ্ছে। এটা এখানে কি, এটা হচ্ছে এখানে বিক্রিয়ক পদার্থ এবং পিটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক পদার্থ বা যাকে রিয়াক্টেন্ট বলা হয়, আর বিক্রিয়াজাত পদার্থ যাকে প্রোডাক্ট বলা হচ্ছে। দেখো, এই কেমিক্যাল রিয়াকশানটা যখনই আমি এখানে লিখছি, এই কেমিক্যাল রিয়াকশান রিলেটেড কতগুলো কোশ্চেন অ্যারাইজ করছে। কি কি কোশ্চেন অ্যারাইজ করছে? ফার্স্ট কোশ্চেন যেটা অ্যারাইজ করছে যে অ্যাকচুয়ালি এই কেমিক্যাল রিয়াকশানটা কি পসিবল, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এই কেমিক্যাল রিয়াকশানটা কি হতে পারে, এটা একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। 2 নম্বর যে কোশ্চেনটা অ্যারাইজ করতে পারে যে যদি এই এ থেকে এই বিক্রিয়াজাত পদার্থ পিটা তৈরি হয়, তাহলে কোন পথে রিয়াকশানটা হলো, অর্থাৎ বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কি, মেকানিজমটা কি। এবং আরও কিছু কোশ্চেন অ্যারেঞ্জ করে, যেমন যে একটা পার্টিকুলার টাইমের পরে এর গাঢ়ত্ব কত পড়ে থাকবে এবং একটা পার্টিকুলার টাইমের পরে বিক্রিয়াজাত পি কতটা পরিমাণ থাকবে বা উৎপন্ন হবে। এছাড়াও আরও কিছু কোশ্চেন রয়েছে যে যদি এ থেকে পি এর এই যে কনভার্সনটা, এই যে রিয়াকশানটা যেটা আমি লিখেছি, এই কনভার্সনটা যদি আমি ফাস্টার রেটে করতে চাই, যদি দ্রুত গতিতে সম্পন্ন করতে চাই বা ধীরে গতিতে সম্পন্ন করতে চাই, তাহলে কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কি করে এই বিক্রিয়াটাকে দ্রুত গতিতে করা সম্ভব বা ধীর গতিতে করা সম্ভব, রিয়াকশানের রেটটাকে বাড়ানো যায় বা কিভাবে কমানো যায়। এই কতগুলো কোশ্চেন কিন্তু অ্যারাইজ করছে এই ইকুয়েশনটাকে ঘিরে, এই রাসায়নিক বিক্রিয়াটাকে ঘিরে, তাই নয় কি? তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের করেছিলাম যে অ্যাকচুয়ালি এই যে রিয়াকশানটা কি পসিবল, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এই বিক্রিয়াটা কি সম্ভব, এই কোশ্চেনের যদি অ্যান্সার পেতে হয় তাহলে তোমাকে সাহায্য নিতে হবে কেমিক্যাল থার্মোডাইনামিক্স বা রাসায়নিক তাপগতিবিদ্যা, বা যেটাকে আমরা শুধুমাত্র থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা চ্যাপ্টার বলি। থার্মোডাইনামিক্সে আমরা পড়েছি যে একটা রিয়াকশান কখন স্বতঃস্ফূর্তভাবে সম্ভব হবে, যদি ডেল জি অর্থাৎ কি মুক্ত শক্তির পরিবর্তন, জিটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, তাহলে কিন্তু ওই রিয়াকশানটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে, ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পেলাম থার্মোডাইনামিক্স থেকে। কিন্তু আর যেসব কোশ্চেনগুলো করেছিলাম পার্টিকুলার টাইম রিলেটেড, যে একটা পার্টিকুলার টাইমের পরে বিক্রিয়ক পদার্থ এ এর গাঢ়ত্ব কত হবে, বিক্রিয়াজাত পদার্থ পি এর গাঢ়ত্ব কত হবে, হ্যাঁ, বা এই বিক্রিয়ার গতিবেগকে কিভাবে বাড়ানো যায়, কমানো যায়, বা এই রিয়াকশানের মেকানিজম কি, বিক্রিয়ার ক্রিয়া কৌশল কি, এই যে কোশ্চেনগুলো যেগুলো অ্যারাইজ করছিল, এইসবের অ্যান্সার কে দেবে? এইসব কোশ্চেনের অ্যান্সার দেবে কে? কেমিক্যাল কাইনেটিক্স বা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। বুঝতে পেরেছ? তো মোটামুটি এইটা ছিল কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যার হচ্ছে এটা অ্যাপ্লিকেশান বলতে পারো, যে এখানেই আমরা এইসব কোশ্চেন আমরা এক্ষুনি করছিলাম, এইসব কোশ্চেনের অ্যান্সার এখানেই পাবো। ঠিক আছে? তো এইটা ছিল একটা ব্রিফ ইন্ট্রোডাকশান। আচ্ছা, এরপরে আমরা মেন কেমিক্যাল কাইনেটিক্সের পার্টগুলোতে ঢুকছি। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে কি বোঝায়। বিক্রিয়ার হার বা গতিবেগ, ভেলোসিটি অফ এ রিয়াকশান বা রেট অফ এ রিয়াকশান বলতে কি বোঝায়। যদি একটা সিম্পল কেমিক্যাল রিয়াকশান ধরি, তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে কি বোঝাবে? বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে বোঝাচ্ছে যে প্রতি একক সময় বলতে 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 ঘন্টা হতে হতে হবে, প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থ কতটা পরিমাণ, কত হারে, প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থ কতটা পরিমাণ অন্তর্হিত হচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়ক পদার্থ কতটা পরিমাণে নিঃশেষিত হয়ে যাচ্ছে, দিয়ে বিক্রিয়াজাত পদার্থ পি উৎপন্ন করছে। এটা ছিল বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে আমি বললাম। যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমি বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার যদি আমি সংজ্ঞা দিতে চাই, তাহলে কি বলবো, যে প্রতি একক সময় বিক্রিয়াজাত পদার্থের
প্রতি একক সময়ে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেইটা হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগ। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে আমি বলবো যে প্রতি একক সময়ে কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তরিত হচ্ছে, আর বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি আমি বলি যে প্রতি একক সময়ে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে এই বিক্রিয়ার হার বা গতিবেগ। ঠিক আছে, তো একদম সিম্পল ভাষায় একদম মনে রাখবে, একদম সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, এবার আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই জিনিসটা একটু মন দিয়ে দেখো, বুঝতে পারবে যে এই বিক্রিয়ক পদার্থ এবং এই বিক্রিয়াজাত পদার্থ সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেইটা আমি এই গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাইছি। ঠিক আছে, তাহলে এখানে এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, পি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এইটা হচ্ছে গাঢ়ত্ব, এই অ্যাক্সিসে রাখছি গাঢ়ত্ব, ওয়াই অ্যাক্সিসে গাঢ়ত্ব রেখেছি, আর এক্স অ্যাক্সিসে রাখছি সময়। ঠিক আছে, এবার তোমরা একটু ভেবে দেখো তো যে যখন ইনিশিয়ালি রিয়াকশানটা শুরু হচ্ছে তখন এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কেমন রয়েছে, এর একদম পুরোপুরি যখন শুরু হচ্ছে রিয়াকশানটা তখন এর ম্যাক্সিমাম গাঢ়ত্ব থাকছে, এর প্রারম্ভিক গাঢ়ত্ব তো সবচেয়ে বেশি। যখন রিয়াকশান করে যাবে এ থেকে ধীরে ধীরে গাঢ়ত্ব কমতে, এর গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে, দিয়ে পি এর গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এর গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে আর পি এর গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে সেটা যদি এখানে গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখো এর প্রারম্ভিক গাঢ়ত্ব আমি কি বললাম এক্ষুনি, যে ম্যাক্সিমাম থাকবে, সর্বোচ্চ থাকবে। ধরে নিলাম এর প্রারম্ভিক গাঢ়ত্ব এখানে ম্যাক্সিমাম ছিল, এই বরাবর গাঢ়ত্ব বাড়ছে ধীরে ধীরে, তাহলে এখানে একটা ম্যাক্সিমাম গাঢ়ত্ব ধরে নিলাম এর গাঢ়ত্ব। যত সময় যাবে, যত ধীরে ধীরে টাইম প্রসিড করবে, তত এর গাঢ়ত্ব কী হবে, কমতে থাকবে, এর গাঢ়ত্ব কমতে থাকবে। তাহলে সময় এদিকে বাড়ছে, তাহলে গাঢ়ত্ব ধীরে ধীরে কমছে, তাহলে গ্রাফটা কী রকম হবে, এই রকম গ্রাফটা হবে, এই রকম হবে, তাই নয় কি, ধীরে 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 কমছে। কিন্তু বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে দেখো, ইনিশিয়ালি যখন বিক্রিয়াটা যখন শুরু হয়েছিল জাস্ট, তখন বিক্রিয়াজাত পদার্থ একেবারেই তৈরি হয়নি, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ পি এর গাঢ়ত্ব তখন শূন্য ছিল। তাহলে এইখানে তো শূন্য গাঢ়ত্ব, এখানে তো সর্বনিম্ন শূন্য এখানে, তাহলে বিক্রিয়াজাত পদার্থর গাঢ়ত্ব এখানে ছিল। কিন্তু যখন টাইম প্রসিড করছে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে তত হচ্ছে এ থেকে বিক্রিয়াজাত পদার্থ পি তৈরি হচ্ছে, অর্থাৎ পি এর গাঢ়ত্ব ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ধীরে ধীরে বাড়তে থাকছে। অর্থাৎ আমি গ্রাফটা কীভাবে লিখবো দেখো, সময় এই দিক বরাবর ধীরে ধীরে বাড়ছে আর গাঢ়ত্ব ধীরে ধীরে এইভাবে বাড়ছে। তাহলে আমি গ্রাফটা এইভাবে আঁকবো, আমি এইভাবে আঁকবো, একটু বেঁকে গেছে এটা, এইভাবে আঁকবো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটা, তাই নয় কি। তাহলে এইটা কিসের গ্রাফ গো, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, অর্থাৎ এ এর কনসেন্ট্রেশন। আচ্ছা, এই থার্ড ব্র্যাকেট অফ এ মানে কি বলো তো, থার্ড ব্র্যাকেট অফ এটা তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে বলেছিলাম যে এইটা, এই থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে অ্যাকচুয়ালি এটা সক্রিয় ভরকে নির্দেশ করে, কিন্তু এখানে গাঢ়ত্ব হিসাবে ধরা হবে, সক্রিয় ভরকে গাঢ়ত্ব হিসাবেও রিপ্রেজেন্ট করা হয়। থার্ড ব্র্যাকেটের ভেতরে যখন থাকবে ওটাকে গাঢ়ত্ব হিসাবে ধরবে। আর এই পার্টিকুলারলি এখানে মোলার গাঢ়ত্বের কথা বলা হচ্ছে, মোলার গাঢ়ত্ব বলতে মোল পার লিটারের কথা বলা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এর গাঢ়ত্ব, এই গ্রাফটা তাহলে কি রিপ্রেজেন্ট করছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটাকে রিপ্রেজেন্ট করছে, আর এটা কি বিক্রিয়াজাত পদার্থ পি এর গাঢ়ত্বটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না কি। তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে গাঢ়ত্ব ভার্সাস সময়ের লেখচিত্র। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের সবার। এরপরে হচ্ছে যে একটা বিক্রিয়া হারকে কিভাবে উপস্থাপনা করা হবে, রিপ্রেজেন্ট করা হবে কি করে, একটা বিক্রিয়া হারকে কিভাবে তুমি ম্যাথমেটিক্যালি তুমি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এবার দেখো তাহলে কিভাবে আমি রিপ্রেজেন্ট করছি। বিক্রিয়া হারের উপস্থাপনা বা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আ রিয়াকশন রেট, ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আ রিয়াকশন রেট। রিয়াকশন রেটটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এর জন্য আমি একটা কেমিক্যাল রিয়াকশান ধরে নিলাম একটা কেমিক্যাল রিয়াকশান, মন দিয়ে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরে নিলাম এ থেকে বি,
একটা বড় একটা তীর চিহ্ন দিয়েছি, কারণ আছে, ঠিক আছে, এখানে অনেক কিছু জিনিস একসঙ্গে করতে যাচ্ছি। তো এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে বি। দেখো ধরে নিলাম আমি যে রিয়াকশানটা শুরু হয়ে গেছে, এবার T1 সময়ের পরে শুরু হয়ে গেছে, ইনিশিয়ালি রিয়াকশানটা শুরু হয়ে গেছে, দিয়ে T1 সময়ের পরে বিক্রিয়কের গাঢ়ত্ব মানে এ এর গাঢ়ত্ব আমি ধরে নিলাম A1, ঠিক আছে, এবং আবার চলছে, বিক্রিয়াটা চলছে, দিয়ে T2 সময় পৌঁছলো, T2 সময়ের পরে এই এ এর গাঢ়ত্ব ধরে নিলাম A2, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি দেখে বলো যে এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা পরিবর্তন ঘটলো। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন বের করতে হলে ফাইনাল গাঢ়ত্ব মাইনাস ইনিশিয়াল গাঢ়ত্ব এটা বের করতে হবে। তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে A2 মাইনাস A1, তাই নয় কি? এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিমাণ। আচ্ছা, এই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য কতটা সময় লাগলো? তাহলে T1 সময়ে ছিল গাঢ়ত্ব A1, T2 সময়ে যদি গাঢ়ত্ব হচ্ছে A2, তাহলে টাইমের ডিফারেন্সটা কত? T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1-এ এই টাইমের ডিফারেন্সে গাঢ়ত্বের পরিবর্তনটা হচ্ছে এইটা A2 মাইনাস A1, তাই নয় কি? এবার বিক্রিয়ার হারটা কি বলছে? বিক্রিয়ার হার যখন রিপ্রেজেন্ট করবে, বিক্রিয়ার হার বলছে যে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে ওই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে কি বলতে পারি যে বিক্রিয়ার হার সমান হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই ওই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে বিক্রিয়ার হার বলছে যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই ওই গাঢ়ত্ব পরিবর্তন, যে গাঢ়ত্বটা বিক্রিয়কের যে গাঢ়ত্বের পরিবর্তনটা হয়েছে ওই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, এটা হচ্ছে বিক্রিয়ার রেট। তাহলে এখান থেকে তুমি দেখে বলো যে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন কত হয়েছে? A2 মাইনাস A1। তাহলে এখানে লেখো উপরে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই কি লিখবো? গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় কত? T2 মাইনাস T1। T2 মাইনাস T1 সময়ে তো এই পরিমাণ গাঢ়ত্বের পরিবর্তন ঘটেছে, তাহলে এখানে লিখবো T2 মাইনাস T1, ঠিক আছে না? তাহলে এইখান থেকে আমি জিনিসটা এইটা লিখতে পারি। তাহলে বিক্রিয়ার হার ব্র্যাকেটে আমি লিখি আর মানে রেট থেকে আর এসছে, তাহলে এখানে লিখতে পারি আর সমান বিক্রিয়ার হার আর সমান লিখতে পারি এই A2 মাইনাস A1। A2 মাইনাস A1 তোমরা এটা জানো যে পার্থক্য বোঝাতে ডেল এই জিনিসটা এই সাইনটা ইউজ করা হয়। ডেল মানে কি? কোনো জিনিসের পার্থক্য বোঝাতে, কোনো মানের কোনো ভ্যালুর পার্থক্য বোঝাতে অ্যাকচুয়ালি আমরা কোনো রাশির পার্থক্য বোঝাতে অ্যাকচুয়ালি আমরা ডেল কথাটা ইউজ করি। যেহেতু এখানে গাঢ়ত্বের পার্থক্য আমি বের করতে চাইছি তাই এখানে ডেল ইউজ করছি। তাহলে ডেল এ বলতে পারি এটাকে, ডেল এ ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, তাহলে এটাকে লিখব ডেল টি, ঠিক আছে। একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে তাহলে রেট সমান ডেল এ ডিভাইডেড বাই ডেল টি বেরোলো। একটা জিনিস তোমরা আমাকে বলো তো যে A2 মাইনাস A1 লিখেছি, এখানে A2 বড় নাকি A1 বড়? একটু মন দিয়ে দেখো, A2 বড় না A1 বড় না A2 বড়? দেখো ইনিশিয়ালি এগুলো সব তো বিক্রিয়ক পদার্থ, ইনিশিয়ালি গাঢ়ত্ব কি ছিল? A1 ছিল, মানে T1 সময় গাঢ়ত্ব ছিল A1। এবার সময় যত যাচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়ছে না কমছে? অবভিয়াসলি স্যার কমছে। কারণ কি? যত সময় যাবে এ বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, বি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে ইনিশিয়ালি যে T1 সময়ে যে গাঢ়ত্বটা ধরা হয়েছিল ওটার পরিমাণ বেশি ছিল, যত সময় যাবে তত A1 এর গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে যত সময় যাবে মানে T2 সময় যখন তুমি যাবে তখন যে গাঢ়ত্ব রয়েছে A2 সেটার পরিমাণটা A1 এর তুলনায় বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। কারণ কি? সময় চলে যাচ্ছে, তো সময় গেলে কি হবে? বিক্রিয়ক পদার্থ কমতে থাকবে, তো ধীরে ধীরে কমে এসে বিতে পরিণত হতে শুরু করবে।
তাহলে বিতে তত বি এর গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এ এর গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এখানে এ ওয়ান এর এ টু এর মধ্যে এ টু এর গাঢ়ত্বটা কম, এখানে এ ওয়ান এর গাঢ়ত্ব বেশি, ঠিক আছে। তাহলে এইখানে যে এই যে রাশিটা লিখেছি এ টু মাইনাস এ ওয়ান, তাহলে এখানে যদি এ টু এর মানটা যদি কম হয়, এ ওয়ানের যদি মানটা যদি বেশি হয়, তাহলে দেখো কম থেকে বেশি, কম মাইনাস বেশি যদি বিয়োগ করা হয়, কম মাইনাস বেশি যদি করা হয়, তাহলে এর মানটা নেগেটিভ আসবে না, তাই নয় কি? তাহলে এখানে ডেল এর মানটা কি হবে? নেগেটিভ হবে, তাই এখানে সামনে একটা নেগেটিভ সাইন রাখা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে, এটা আমি লিখলাম এর সাপেক্ষে, বিক্রিয়কের সাপেক্ষে রেটটা, বিক্রিয়ার হারটাকে লিখলাম কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এ এখানে কে? বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে আমি রিয়াকশানের রেটটা লিখলাম, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমি বিক্রিয়াজাত পদার্থ বি এর রেসপেক্টেও আমি রিয়াকশানের রেটটা লিখতে পারি, ঠিক আছে। দেখো আমি কিছু জিনিস এখানে মুছে দিচ্ছি, শুধুমাত্র আমি আচ্ছা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আমি এই জায়গাটা একটু রিপ্লেস করব। তাহলে এর ক্ষেত্রে কি বেরোলো? রিয়াকশানের রেটটা কি বেরোলো গো? এটা এর ক্ষেত্রে কি বেরোলো? আর সমান মাইনাস ডেল এ ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে গাঢ়ত্বটা বেরোলো। যদি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে আমি কনসিডার করি, বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে পুরো সেম টু সেম হবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? বিক্রিয়ার হার বা আর সমান কি হবে? এখানে ছিল বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন, এখানে তাহলে হবে উপরে কি? বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন। তাহলে এখানেও তো ইনিশিয়ালি কনসিডারেশন এখানেও সেই রকম এর মতোই ধরা হয়েছিল। এক্ষেত্রে বি এর ক্ষেত্রে কি ধরা হবে? বি এর ক্ষেত্রে টি ওয়ান সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কি ধরা হবে? বি এর গাঢ়ত্ব ধরা হবে বি ওয়ান, আর টি টু সময় পরে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বি টু ধরা হবে। তাহলে যদি টাইম ইন্টারভ্যাল টি টু মাইনাস টি ওয়ান হয়, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কত হবে? বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে বি টু মাইনাস বি ওয়ান হবে, তাই নয় কি? বি টু মাইনাস বি ওয়ান হবে। তাহলে বিক্রিয়ার হারটা বিক্রিয়াজাত সাপেক্ষে কি হবে? তাহলে এখানে বিক্রিয়কের সাপেক্ষে লিখবো না, এখানে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন লিখবো না, কি লিখবো? বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই গাঢ়ত্ব পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে এখানে কি লিখবো? এখানে এ টু জায়গায় লিখবো বি টু মাইনাস এ ওয়ানের জায়গায় কি লিখবো? বি ওয়ান, ঠিক আছে না? তাহলে এই সমীকরণটা এখানে কি হয়ে যাবে? এই সমীকরণটা এখানে লিখছি, এই সমীকরণটা তাহলে তার যেরকম লিখেছিলাম ডেল এ লিখেছিলাম, এর ক্ষেত্রে সেরকম কি লিখবো? ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে। দেখো এই ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, কারণ বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে তুমি দেখো ইনিশিয়ালি কিন্তু বিক্রিয়াজাত পদার্থ খুব কম তৈরি হয়েছিল, অর্থাৎ তার গাঢ়ত্ব কম হবে, কিন্তু যত টাইম যাবে তত এ থেকে বি তত বেশি পরিমাণে রূপান্তরিত হবে, অর্থাৎ ধীরে ধীরে বি এর গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ টাইম যত বেশি হবে বি টু এর পরিমাণ তত, বি টু এর গাঢ়ত্ব তত বাড়বে, অর্থাৎ বি টুটা এখানে বেশি, বি ওয়ানটা এখানে কম। তাহলে এখানে বি টু মাইনাস বি ওয়ান এই ভ্যালুটা কি হবে? পজিটিভ না নেগেটিভ হবে? এটা বি টুটা এখানে কি হবে? বেশি হবে, আর বি ওয়ানটা এখানে কি হবে? কম হবে। তাহলে এই গাঢ়ত্ব বেশি গাঢ়ত্ব মাইনাস হচ্ছে কম গাঢ়ত্ব, তাহলে অবশ্যই এটা পজিটিভ সাইন হবে, তাই এর ক্ষেত্রে কোনো মাইনাস আসবে না, এর ক্ষেত্রে প্লাস আসবে। তাহলে এটাও আর সমান হচ্ছে ডেল বি বাই ডেল টি, এখানেও বিক্রিয়কের সাপেক্ষে যখন লিখেছিলাম আর সমান ডেল এ বাই ডেল টি এসেছিল, তাহলে দুটো আরকে আমি সমান করে দিতে পারি কি? অবশ্যই পারি, দুটোই তো আর, তো তাহলে আর সমান আমি কি লিখতে পারি? দুটোকে সমান করে দিচ্ছি এবার। তাহলে এখানে আর সমান আমি লিখতে পারি, দেখো আর সমান লিখতে পারি বিক্রিয়কের সাপেক্ষে যদি লিখি ডেল এ ডিভাইডেড বাই ডেল টি ইকুয়ালস টু বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি লিখি এটা লিখবো ইকুয়ালস টু কি লিখবো? ডেল বি ডিভাইডেড বাই ডেল টি।
মুছে দিলাম এটা। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল রেট, বিক্রিয়া হারের সমীকরণ এইটা। কার সাপেক্ষে? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হার বা রেট বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে দেখো এখানে এর সহগ, এ এর সহগ এবং বি এর সহগ কিন্তু 1 করে, এখানে সহগ দেখো 1 করে, এখানে অন্য কিছু নেই, এখানে দেখো মূল সংখ্যা কোনো আলাদা নেই, এক করে তো রয়েছে। তাহলে যখন সহগ 1 করে থাকবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে, তার ক্ষেত্রে এরকম হবে। তাহলে আমি যদি ওভারঅল যদি আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, তোমরা জিনিসটা আরও বুঝতে পারবে। হ্যাঁ, একটা কথা বলি যে তাহলে ওভারঅল জিনিসটা কি দাঁড়ালো, যখন বিক্রিয়ক পদার্থে তুমি রেট ইকুয়েশন লিখবে বা বিক্রিয়া হারের সমীকরণ লিখবে, তখন সবসময় জন্য মাইনাস দেবে। বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যখন লিখবে, তখন সবসময় জন্য প্লাস থাকবে, এখানে প্লাস দিতে পারো না দিতে পারো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে দেখো যদি সাপোজ এ প্লাস বি থেকে সি প্লাস ডি এইরকম যদি একটা রিয়াকশান আমি ধরি, তার ক্ষেত্রে রেটটা কিভাবে লিখবো, এর মতো করে লিখছি। তাহলে আর সমান লিখতে পারি, বলো কি হবে কোকা, বলো মাইনাস ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু, কী লিখবো, এটা বিক্রিয়ক পদার্থ, তাই এই দুজনের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে মাইনাস হবে, মাইনাস ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি ইকুয়ালস টু, কী লিখবো, কী লিখবো, বিক্রিয়াজাত ক্ষেত্রে এবার চলে এসছে, তাহলে কি হবে, অবশ্যই প্লাস হবে, ডেল সি ডিভাইডেড বাই ডেল টি ইকুয়ালস টু, বিক্রিয়াজাত ডি রয়েছে, তাহলে ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। দেখো বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে প্লাস হয়েছে, বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে মাইনাস হয়েছে। এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে দেখো কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 1 করে, দেখো কোনো সমস্যা নেই 1 করে। কিন্তু এবার হচ্ছে আসলি মজা, মজাই মজা। দেখো যদি এখানে যদি কোএফিসিয়েন্টটা 1 না থাকে, অর্থাৎ সহগ যদি এখানে 1 না থাকে, তখন কিভাবে রিয়াকশানটাকে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ রেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে জাস্ট একটুখানি চেঞ্জ করতে হবে। খুব ইজি জিনিস, একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে। যদি সাপোজ ধরে নিই এখানে কিছু ধরো এখানে 2 রয়েছে, ধরো সাপোজ এখানে রয়েছে 5, ঠিক আছে, এখানে ধরো 2a, এখানে ধরো 3b রয়েছে, ঠিক আছে। যদি এরকম যদি হয় রিয়াকশানটা, তাহলে তার ক্ষেত্রে রেট ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে, এখানে 1 ছিল আগে, জাস্ট কিছু হবে না, মাইনাস যেরকম ছিল সেরকম থাকবে, শুধুমাত্র এই যে সহগটা, এই সহগটা 1 হয়ে যাবে, অর্থাৎ 1/2 হয়ে যাবে। এর ক্ষেত্রে বিক্রিয়াজাতর ক্ষেত্রে কি হবে, এই 3টা কি হয়ে যাবে, এখানে 1/3 হয়ে যাবে জাস্ট, এর ক্ষেত্রে আর কিছু নয়, যে সহগটা থাকবে সেটা 1 হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু নয়, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রেও তুমি যদি দেখো, এর ক্ষেত্রে যদি সাপোজ ধরো 2 দিয়ে দিছো, এর ক্ষেত্রে 3 দিয়ে দিছো, এটার ক্ষেত্রে ধরো 4 দিয়ে দিছো, এটার ক্ষেত্রে ধরো 2 দিয়ে দিছো, তাহলে কি হবে, এক্ষেত্রে রিয়াকশান রেটটা কী হবে, মাইনাস যেরকম ছিল সেরকম, তাহলে 2a ছিল শুধুমাত্র, কিন্তু এখন সেটা 1/2 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 1/3 একটা গুণ হয়ে যাবে, এক্ষেত্রে 1/4 গুণ হয়ে যাবে, 1/4 গুণ হয়ে যাবে, এর ক্ষেত্রে কী হয়ে যাবে 1/2 হয়ে যাবে একটা গুণ, যা সহগ থাকবে সেগুলো 1 হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু নয়। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে রিয়াকশান রেট, কার সাপেক্ষে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সাপেক্ষে রিয়াকশানের রেট এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের একটা কথা অবশ্যই জানানো দরকার, সেটা হচ্ছে যে এই যে রিয়াকশান রেট লেখার সময় বিক্রিয়কের সামনে যে এই যে নেগেটিভ সাইনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এর আর একটা তাৎপর্য রয়েছে। দেখো এই যে ডেলের মানটা আমি আগে বলেছি যে সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা কমতে থাকে, তাই ডেল এর মানটা কি হয়, ডেল এর মানটা সবসময়ের জন্য নেগেটিভ হয়। তাহলে ডেলের মান যদি নেগেটিভ হয়, তাহলে এখানে আর সমান ডেল এ বাই ডেল টি এটা ছিল, তাহলে এর মানটা যদি নেগেটিভ হয়, ডেল টি তো সবসময় পজিটিভ, তাহলে ওভারঅল রেটটা কি তাহলে নেগেটিভ হয়ে যাবে, রেট সমান নেগেটিভ হয়ে যাবে। কিন্তু বিক্রিয়ার রেট কি কখনো নেগেটিভ হতে পারে, হার কখনো নেগেটিভ হয় নাকি পাগলা, তাহলে আরে কখন নেগেটিভ হবে, রেট কখনো নেগেটিভ হয় নাকি, কখনো সম্ভব নয়। তাহলে যেহেতু নেগেটিভ হতে পারে না, তাই
এর সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দেওয়া হয়। আগে এটা নেগেটিভ তো এমনিতেই আসবে, আর সামনে একটা নেগেটিভ দিলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তখন বিক্রিয়ার হারটা, তখন ওভারঅল হারটা তাহলে কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। একটা এক্সাম্পল দিলে তুমি জিনিসটা বুঝতে পারবে। একটা তাড়াতাড়ি করে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, ধরো রিয়াকশানটা শুরু হয়েছে 3 মিনিটের মাথায়, বিক্রিয়কের গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব ধরো সাপোজ 10 মোলার, ঠিক আছে। রিয়াকশান চলছে চলছে চলছে, ধরো 7 মিনিটের মাথায় বিক্রিয়কের গাঢ়ত্ব কী হবে, কমবে না বাড়বে? অবশ্যই কমবে। যত রিয়াকশান যত চলতে থাকবে, যত টাইম যাবে, তত গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে। ধরো 10 থেকে এটা ধরো 8 হয়ে গেছে, 8 মোলার হয়ে গেছে। তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কত হলো? গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে 8 মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা হচ্ছে এত মোলার, এত মোলার। তাহলে ডিভাইডেড বাই কি হবে, আমি রেট বের করতে চাইছি, তাহলে রেট সমান কী হবে, গাঢ়ত্বের পরিবর্তন লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন, তাহলে ফাইনাল সময় মাইনাস ইনিশিয়াল সময়, মানে 7 মাইনাস 3, এটা মিনিটে থাকবে অবশ্যই। তাহলে সমান আমি কি লিখবো, এটা হচ্ছে 8 মাইনাস, মানে হচ্ছে এটা হচ্ছে 2। দেখো 10 থেকে 8 থেকে 10 বিয়োগ করলে কত হবে, -2। তাহলে 8 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে -2, ডিভাইডেড বাই 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে এটা মোলার আর হচ্ছে মিনিট ইনভার্স মোলার। এখানে মোলার মানে কি, মোল পার লিটার, আর মিনিট ইনভার্স, আমার ইউনিট নিয়ে কোনো যায় আসে না, আমি এই সাইনটা দেখছি। তাহলে দেখো এটা রেটটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে না, এটা তো অটোমেটিক্যালি নেগেটিভ আসছে। এই জন্য এখানে সামনে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়। তাহলে যদি এখানে সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিতে, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ কী হয়ে যেত, পজিটিভ হয়ে যেত। তখন এর ভ্যালুটা কত হতো, এখান থেকে আমি ভ্যালুটা লিখতাম ইকুয়ালস টু +2/4। এই রেটের রিয়াকশানটা হচ্ছে, অর্থাৎ R সমান এইটা আসবে, দেখো পজিটিভ হয়ে যাচ্ছে। এই জন্য বিক্রিয়কের গাঢ়ত্ব যখন রেটটা তুমি লিখবে, রেট ইকুয়েশনটা লিখবে, তখন হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে লেখার সময় সামনে একটা মাইনাস দেবে, আর বিক্রিয়াজাতর ক্ষেত্রে প্লাস দেবে, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি একটা কনসেপচুয়াল জিনিস। আচ্ছা, এরপরে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার কত রকমের হয়। বিক্রিয়ার হার কত রকমের হয় এবং সেগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে। বিক্রিয়া হার হচ্ছে 2 রকমের। বিক্রিয়া হার বা রেট অফ আ রিয়াকশন, বিক্রিয়া হার 2 রকমের। একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, বা ইংরেজিতে যাকে বলা হয় এভারেজ রেট অফ রিয়াকশন। আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে আরেকটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, যাকে ইংরেজিতে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। জিনিসটা কি, গড় বিক্রিয়া হার জিনিসটা কি, আর তাৎক্ষণিক বিক্রিয়া হার জিনিসটা কি, এবং এদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দেখো, গড় বিক্রিয়া হার কথাটার মধ্যে একটু বোঝা যাচ্ছে, গড় একটা ব্যাপার রয়েছে। যদি একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তুমি যদি রেটটাকে ক্যালকুলেট করো, যদি রিয়াকশানের রেটটা ক্যালকুলেট করো বা রিয়াকশানের রেটটাকে লেখো, তাহলে তাকে বলা হবে গড় বিক্রিয়া হার বা এভারেজ রেট অফ রিয়াকশান। যদি ধরে নিই আগের যে রিয়াকশান রেটটা আমরা একটু আগে যেটা বের করেছিলাম, যে একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে আমরা কি ধরেছিলাম, T1 সময় বিক্রিয়কের গাঢ়ত্ব A1 ধরেছিলাম, T2 সময় বিক্রিয়কের গাঢ়ত্ব A2 ধরেছিলাম, দিয়ে আমরা গাঢ়ত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তনকে আমরা কিভাবে রেখেছিলাম, রেট সমান কি লিখেছিলাম, R সমান গাঢ়ত্বের পরিবর্তন A2 মাইনাস A1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 সময়ের পরিবর্তন, এটা লিখেছিলাম। দিয়ে আমরা কি লিখেছিলাম, এটা সমান ডেল A ডিভাইডেড বাই হচ্ছে ডেল T, এটা লিখেছিলাম। R সমান অবশ্যই সামনে একটা মাইনাস দিয়েছিলাম। এই যে রিয়াকশান রেটটা লেখা হলো, এইটা হচ্ছে গড় বিক্রিয়া হার। দেখো, একটা টাইমের ইন্টারভেলে T2 সময় হচ্ছে বেশি সময়, T1 হচ্ছে কম সময়, তাহলে T1 থেকে T2 সময় এই যে ব্যবধান, T2 আর T1 এর যে মধ্যে যে ব্যবধান, সময়ের ব্যবধান, এই সময়ের ব্যবধানে গাঢ়ত্বের কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গাঢ়ত্বের যে পরিবর্তন ডিভাইডেড হচ্ছে সময়ের পরিবর্তন।
এই টাইম ইন্টারভেলের রেসপেক্টে অর্থাৎ এই সময়ের পরিবর্তনের সাপেক্ষে যে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, এই যে রেটটা আমরা বের করলাম, যে গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড হচ্ছে ওই সময়ের পরিবর্তন, তার ফলে যে রেটটা এলো সেইটাকে বলা হচ্ছে গড় বিক্রিয়া হার বা এভারেজ রেট অফ রিয়াকশান। একটা টাইম ইন্টারভেল থাকবে, একটা সময়ের পার্থক্য থাকবে, ওই সময়ের পার্থক্যে বিক্রিয়ার হারটা কি হচ্ছে সেটা হচ্ছে গড় বিক্রিয়া হার। অর্থাৎ এটা একটা গড় ভ্যালু আসবে, একটা গড় মান আসবে, তাই না? তো এইটা হচ্ছে, তাহলে এটা তো আমরা আগের টপিকে আমরা তো একটু আগে তো এইটা তো আমরা একটু আগে আলোচনা করলাম, এইটা হচ্ছে গড় বিক্রিয়া হার। তাহলে এটা বিক্রিয়কের সাপেক্ষে লিখেছিলাম, হ্যাঁ, এটা কার ক্ষেত্রে, এই যে এ থেকে বিক্রিয়াজাত পদার্থ পি লিখেছিলাম, তার ক্ষেত্রে এইটা হলো বিক্রিয়া হারটা বিক্রিয়কের সাপেক্ষে। আর বিক্রিয়াজাত সাপেক্ষে যদি লিখি তাহলে প্লাস হয়ে যাবে ডেল পি বাই ডেল টি। এইটা ছিল গড় বিক্রিয়া হার, এইটা হচ্ছে গড় বিক্রিয়া হার, বা একে আর এভারেজ মানে হচ্ছে গড়, তাই আর এভিও লিখতে পারো, এভারেজ গড় বিক্রিয়া হার হলো। কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া হার জিনিসটা কি? তাৎক্ষণিক বিক্রিয়া কথাটার মধ্যেই রয়েছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। কোনো পার্টিকুলার একটা রিয়াকশান চলছে, একটা পার্টিকুলার মুহূর্তে একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার হারটা কত, একটা পার্টিকুলার সময়ে, কোনো টাইম ইন্টারভেল থাকবে না। ধরো বললাম যে 3 মিনিটের মাথায় রিয়াকশানের রেটটা কত, তাহলে যে রেটটা বেরোবে সেটা কি রেট বেরোবে? তাৎক্ষণিক বিক্রিয়া হার বেরোবে বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট বেরোবে, ওইটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে ওটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে? দেখো পুরোপুরি এর মতোই রিপ্রেজেন্ট করা হবে, এই এভারেজ রেটের মতোই রিয়াকশন রেটটাকে রিপ্রেজেন্ট করা হবে, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য। बस एक जगह में बस चेंज करना है आपको, कौन सी से वो जगह है जिसमें आपको चेंज करना है। দেখো ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেটকে আর দিয়ে যদি আমি প্রকাশ করি, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই ডেলটা ওর ক্ষেত্রে থাকবে না, ডেলের জায়গায় ডি হয়ে যাবে। তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো, কি পড়েছো? যে ক্ষুদ্র পরিমাণ পার্থক্য বোঝাতে, ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পার্থক্য বোঝাতে বা ক্ষুদ্র কোনো পরিমাণকে বোঝাতে তুমি সবসময় কি ইউজ করো? সবসময়ের জন্য ছোট হাতের ডি ইউজ করো, তাই নয় কি? ভুল বললাম নাকি? না, ভুল বলিনি, মোটেও ভুল বলিনি। তাহলে এই ডেলের জায়গায় জাস্ট ডি রিপ্রেজেন্ট করে দেবে, ডি এ বাই ডিটি। অবশ্যই এর সামনেও মাইনাস ছিল, এর সামনেও মাইনাস থাকবে, ইকুয়ালস টু এর ক্ষেত্রে কি ছিল? প্লাস, এখানে ডেল পি ছিল, জাস্ট ডিপি হয়ে যাবে, ডিপি বাই ডিটি। জাস্ট ডেলের জায়গায় ডি লাগিয়ে দিলে ওটা হয়ে যাবে কি? তাৎক্ষণিক বিক্রিয়া হার বা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। আর কিচ্ছু নাই, নাই কিচ্ছু নাই, আর সব একই, ঠিক আছে? যদি আর একটা রিয়াকশন যদি কনসিডার, এটা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি লিখলাম, যদি আর একটা রিয়াকশন যদি কনসিডার করো, ধরো এ প্লাস বি থেকে হচ্ছে সি প্লাস ডিডি, এই রিয়াকশনের ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কি হবে? কি লিখবে? আর সমান রিয়াকশন রেট সমান কি হবে? সহগ দেওয়া আছে, দেখো সহগ এখানে এ রয়েছে, তাহলে এটা কি হবে? বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস হয়, তাহলে 1/a হয়ে যাবে ডি এ বাই ডিটি। তাৎক্ষণিক, তাই এখানে ডি দেওয়া হয়েছে, ইকুয়ালস টু কি হবে? -1/b ডিবি বাই ডিটি, ইকুয়ালস টু কি হবে? 1/c, বিক্রিয়াজাত পদার্থ তাই এখানে প্লাস হবে, ডিসি বাই ডিটি ইকুয়ালস টু কি লিখবো? 1/d ডিডি। ও দিদি গো, ও দিদি, তাহলে ডিডি বাই ডিটি। তাহলে এটা হচ্ছে এই রিয়াকশনের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। দুটো দেখো বেসিক্যালি দুটো জিনিস একই, শুধুমাত্র এর ক্ষেত্রে ডেল থাকবে, এর ক্ষেত্রে ডি থাকবে। এটা যেহেতু একটা টাইমের ইন্টারভ্যালে, একটা সময়ের একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে তুমি রিয়াকশন রেটটাকে ক্যালকুলেট করছো, তাই এখানে ডেল দেওয়া হচ্ছে। ডেল তো পার্থক্য বোঝাতে দেওয়া হয় না, হ্যাঁ। আর এখানে যেহেতু হঠাৎ করে মানে তাৎক্ষণিক হঠাৎ কোনো মুহূর্তে তুমি রিয়াকশন রেটটাকে বের করতে চাইছো, তাই এখানে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, আর কিছু নয়, এটা জানলেই হবে, ঠিক আছে? ওকে।
তোমাদের এখানে একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে এই গড় বিক্রিয়া হার এবং এই তাৎক্ষণিক বিক্রিয়া হার, এই দুটোর মধ্যে, এই দুটো বিক্রিয়া হারের মধ্যে কোনটা বেশি তাৎপর্য রয়েছে, অর্থাৎ কোনটা অ্যাকচুয়াল বিক্রিয়ার হারকে রিপ্রেজেন্ট করে। দেখো একটু খেয়াল করলে তুমি জিনিসটা বুঝতে পারবে, একটু একটু মন দিয়ে একটু শোনো তো, একটু 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 মন দিয়ে বোঝো। দেখো কি বলছে শোনো, যে গড় বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার মানে কি, যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্যার ওই রিয়াকশান রেটটা কেমন হচ্ছে। তাহলে একটু আগে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, তাহলে আমি যদি ধরে নিই যে একটা রিয়াকশান 3 মিনিট থেকে শুরু হয়ে 10 মিনিট অবধি চলেছে, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে কত, ধরো সাপোজ 20 মোলার ছিল, 20 মোলার থেকে 10 মোলার হয়েছে, তাহলে ওর গাঢ়ত্বের ওর তাহলে বিক্রিয়ার হারটা কি হবে, বিক্রিয়ার হার হবে স্যার 10 - 20 ডিভাইডেড বাই হচ্ছে 10 - 3, এইটা হবে, সামনে একটা মাইনাস থাকবে বিক্রিয়কের ক্ষেত্রে। তাহলে যে ভ্যালুটা বেরোবে, আমি আমার কোনো অসুবিধা নেই, যে ভ্যালু বেরোতে পারে, যে ভ্যালুটা বেরোবে, ধরো সাপোজ এখানে একটা এক্স ভ্যালু বেরিয়েছে, এটাকে ভাগ করার পরে এক্স ভ্যালু বেরিয়েছে, এই যে এক্স ইউনিট যে গড় বিক্রিয়া হারটা বেরিয়েছে, এর কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে এই 3 মিনিট থেকে 10 মিনিটের এই টাইমের মধ্যে, 3 থেকে 10 মিনিট, বুঝবে মন দিয়ে, 3 থেকে 10 মিনিটের মধ্যে প্রত্যেক সময়ে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক মুহূর্তে কিন্তু বিক্রিয়ার রেটটা কিন্তু ছিল এই এক্স করে। এটাই তো বোঝাচ্ছে গড়। তো গড় মানে কি, ওই 3 থেকে 10 মিনিটের মধ্যে সব সময়ের জন্য বিক্রিয়ার রেটটা ছিল এই এক্স, এক্স একক, তাই না? কিন্তু এইটা কি ঠিক অ্যাকচুয়ালি? তুমি একটু মন থেকে বলো তো, একটু 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 ভেবে চিনতে বলো তো, একটু গভীরভাবে ভেবে দেখো তো, যে বিক্রিয়া যখন শুরু হলো তখন বিক্রিয়কের গাঢ়ত্ব তো সর্বাধিক থাকে, তখন রিয়াকশানের রেটটা অনেক বেশি থাকে। যত ধীরে ধীরে তোমার সময় গড়িয়েতে যায়, যত ধীরে ধীরে তোমার সময় গড়াবে, তত বিক্রিয়কের গাঢ়ত্ব কমবে, তত তোমার রেটটাও কমে যাবে বাবু, তত তোমার রেটটাও কমে যাবে। কিন্তু তুমি এখানে বলছো যে 3 থেকে 10 মিনিটের মধ্যে সব সময় স্যার রিয়াকশানের রেটটা এক্সই থাকবে, এটা কি কখনো সম্ভব নাকি? আরে পাগলা, ইনিশিয়ালি রিয়াকশানের রেটটা অনেক বেশি থাকবে, যত ধীরে ধীরে টাইম যাবে তত হচ্ছে রিয়াকশানের রেটটা কমে যাবে। কিন্তু তুমি তো বলছো যে এই 3 থেকে 10 মিনিটের সব সময়ের জন্য ওই রিয়াকশানের রেটটা একই থাকবে, এক্সই থাকবে, এটা কি কখনো হয় নাকি? রিয়াকশানের রেটটা ইনিশিয়ালি অনেক বেশি থাকবে, কারণ বিক্রিয়কের গাঢ়ত্ব অনেক বেশি আছে, যত টাইম প্রসিড করবে তত হচ্ছে রিয়াকশানের রেটটা ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু তুমি বলে দিচ্ছ যে সবসময়ের জন্য রিয়াকশান রেটটা ওই টাইম ইন্টারভেলে সবসময়ের জন্য সমান থাকবে, তাহলে এটা ভুল কথা। এই জন্য বলছে যে গড় বিক্রিয়া হারটা অ্যাকচুয়ালি প্রকৃত হারটাকে, বিক্রিয়ার হারটাকে নির্দেশ করে না, তাই না? তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার অ্যাকচুয়ালি বিক্রিয়ার প্রকৃত রেটটাকে নির্দেশ করে। তার কারণ কি, হঠাৎ করে রিয়াকশানের রেটটা তুমি পার্টিকুলার সময়ে তো একটা নির্দিষ্ট মান থাকবে, তাই না? একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট রেট থাকবে, সেটাই তো অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বিক্রিয়া হার, যে ওই মুহূর্তে ওই পার্টিকুলার 2 মিনিটের মাথায়, 3 মিনিটের মাথায়, 4 মিনিটের মাথায়, 4.5 মিনিটের মাথায় রিয়াকশানের রেটটা কত রয়েছে, তাহলে ওটাই তো অ্যাকচুয়ালি রিয়াকশান রেট, কি না? সে যখন যেই সময় যেটা দেখানোর কথা সেই সময় দেখাবে ওটা, বুঝতে পেরেছো? এই জন্য বলছে যে গড় বিক্রিয়া হারটা প্রকৃত হারকে নির্দেশ করে না, বিক্রিয়া হারকে নির্দেশ করে না, তাৎক্ষণিক বিক্রিয়া হারটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃত বিক্রিয়া হার। এই জন্য দেখবে যখন তুমি পরের দিকে ক্যালকুলেশন করবে, সব বেশিরভাগ জায়গায় দেখবে এই তাৎক্ষণিক বিক্রিয়া হারটাকে আমরা কাজে লাগিয়ে রিয়াকশানের রেটটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে? বা ওই রিলেটেড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করব, ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা জিনিস তোমাদের শেখাবো, সেটা হচ্ছে যে এই যে তাৎক্ষণিক বিক্রিয়া হার, এই যে তাৎক্ষণিক বিক্রিয়া হার, এই তাৎক্ষণিক বিক্রিয়া হার কিভাবে গ্রাফ থেকে আমরা বের করতে পারি, এই তাৎক্ষণিক বিক্রিয়া হারটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট থেকে কি করে আমরা বের করতে পারি। একটা সিম্পল এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, দিয়ে আজকে লেকচারটা শেষ করা হবে এখানে। আচ্ছা, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের রেসপেক্টে আমরা একটু আগে যে গ্রাফটা রিপ্রেজেন্ট করেছিলাম, গাঢ়ত্ব আর এটা ছিল সময়, এইভাবে লিখেছিলাম। তাহলে এই গ্রাফটা কিভাবে, গ্রাফটা অঙ্কন করা হয়েছিল, বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত, ধরো এ থেকে প্রোডাক্ট পি তৈরি হয়েছিল, তার ক্ষেত্রে কিভাবে আঁকা হয়েছিল, যে বিক্রিয়ক পদার্থের স্যার এইরকম গ্রাফ হবে,
আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে গ্রাফটা কিভাবে হবে গো? বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে এই রকম হবে গ্রাফটা, এখানে গাঢ়ত্ব থাকবে আর এখানে কি থাকবে? সময় থাকবে। ঠিক আছে, ধরো একটা পার্টিকুলার সময়ে, ধরো টি সময়, একটা পার্টিকুলার সময় টি সময় ধরো এইটা হচ্ছে টি সময়। দেখো এগুলো তো, এটা তো সময়ের কোঅর্ডিনেট। এখানে ধরো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট এরকম করে রয়েছে। গাঢ়ত্ব ধরো 1 মোলার গাঢ়ত্ব, 2 মোলার গাঢ়ত্ব, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে পরপর গাঢ়ত্বগুলো রয়েছে। ধরলাম আমি, আচ্ছা টি ধরো ধরলাম না, ধরো আমি বললাম 1, 2, 3, 4, 4 মিনিটের মাথায়, 4 মিনিট, এগুলো সব মিনিটে সব রয়েছে। 4 মিনিটের মাথায় ওই বিক্রিয়ার গাঢ়ত্ব মানে তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কত হবে? কিভাবে বের করব? কিছুই নয়, শুধুমাত্র এই 4 মিনিটের মাথা থেকে এইরকম করে উঠে যাবে, দিয়ে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকবে। স্পর্শক আঁকতে জানো তোমরা? এইভাবে একটা স্পর্শক এঁকে দাও। ওই স্পর্শকের যে নতি হবে, ওই স্পর্শকের যে নতি হবে, ওই স্পর্শকের যে নতি হবে সেইটা হচ্ছে ওই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার নির্দেশ। ওই সময়ে, ওই পার্টিকুলার সময়ে, এই 4 মিনিটের মাথায় ও তাৎক্ষণিক বিক্রিয়া হার নির্দেশ করবে। দেখো এখানে যদি 4 মিনিটের মাথায় যদি বিক্রিয়ার হারটাকে নির্দেশ করতে চাই, আর সমান কি হবে? তাৎক্ষণিক বিক্রিয়া হারটা যদি নির্দেশ করতে চাই এখানে, তাহলে নতিটা কি হবে? তাহলে তোমরা নতি বের করানোর সূত্র জানো, y/x হচ্ছে নতি বের করানোর সূত্র। তাহলে যদি ধরে নিই যে এখান থেকে এইটা যদি এভাবে যদি আমি যোগ করে দিই, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর x এর ভ্যালু, আর এটা হচ্ছে y এর ভ্যালু y অ্যাক্সিস বরাবর। ধরো এটা ধরলাম এইখানে ছেদ করছে, এটা এইখানে। তাহলে এখানে এই x এর ভ্যালুটা কত লিখবো? 1। এখান থেকে এইটা হচ্ছে x এর ভ্যালু, আর এখান থেকে এইটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে এখানে y/x যদি করতে চাই, তাহলে এইখান থেকে এই ভ্যালুটা নেব। তাহলে এখান থেকে এই ভ্যালুটা মানে 1, এখান থেকে হচ্ছে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে হচ্ছে 4। তাহলে 4 ডিভাইডেড বাই হচ্ছে এইটা নেব, অর্থাৎ এখান থেকে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5। তাহলে এখান থেকে এতটা হচ্ছে 5 একক। এইটা আমি এককগুলো কিছু লিখছি না, গাঢ়ত্বে যে ইউনিট থাকবে সেই ইউনিটটা বসবে, আর সময়ের যে ইউনিট থাকবে সেই ইউনিটই থাকবে। তাহলে এইটা ভাগ করলে যেইটা ভ্যালু আসবে ওইটাই হচ্ছে ওই 4 মিনিটের মাথায় তাৎক্ষণিক বিক্রিয়া হার। এটা কার সাপেক্ষে বের করলাম? বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বের করলাম। এটা বিক্রিয়ক পদার্থের গ্রাফ ছিল, আর এটা বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাতর ক্ষেত্রে যদি বলে সেম একই রকমই আঁকা হবে। বিক্রিয়াজাত ধরো তোমাকে সেই বললো যে 4 মিনিটের মাথায় তোমাকে বিক্রিয়াজাত সাপেক্ষে তুমি তাৎক্ষণিক বিক্রিয়া হার নির্ণয় করো, তাহলে সেম কেসটাই করবে। ওখানে একটা স্পর্শক এঁকে দেবে, স্পর্শক এঁকে দিলে ওখানে, তাহলে স্পর্শকের নতিটাই হবে ওর। তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাৎক্ষণিক বিক্রিয়া হার কি হবে বিক্রিয়াজাত সাপেক্ষে? তাহলে এখানেও সেই y/x করবে। তাহলে এখানে y এর ভ্যালু কোনটা? y অক্ষ এইটা, তাহলে এইটা হচ্ছে সেই y অক্ষের ভ্যালু। এই বরাবর এখানে ছেদ করে দেবে, দিয়ে তো তুমি ভ্যালুটা দেখবে, এই ভ্যালুটা তো দেখবে। তাহলে এই ভ্যালুটা বসাবে, এই ভ্যালুটা উপরে থাকবে, এই ভ্যালুটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা বসাবে, এই ভ্যালুটা। এই ভ্যালুটা কীভাবে আসবে? এইভাবে নিচে যোগ করে দেবে। তাহলে এইখান থেকে এই ভ্যালুটা নিচে বসিয়ে দিতে হবে, এইখানে এই ভ্যালুটা এখানে আসবে, আর এই ভ্যালুটা এখানে আসবে, দিয়ে বসিয়ে দিলেই তো তুমি ওই মুহূর্তে তাৎক্ষণিক বিক্রিয়া হারটা পেয়ে যাবে, তাই নয় কি? তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে এইভাবে, এগুলো সব কম্পিটিটিভ এক্সামে জেনারেলি কোশ্চেনে জিজ্ঞাসা করে। বোর্ডের কোশ্চেনে এইসব জিনিসগুলো নাও আসতে পারে, কারণ এগুলো একটু ক্রিটিক্যাল টাইপের। তো কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবে, ঠিক আছে? ওকে, আর একটা জিনিস, লাস্ট জিনিস, সেটা হচ্ছে বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হারের একক কিভাবে নির্ণয় করা হবে? লাস্ট এটা বিক্রিয়া হারের একক। তাহলে বিক্রিয়া হার সমান আমরা তাহলে আর এর একক বের করতে চাইছি, বিক্রিয়া হারের একক। আর সমান আমরা কি লিখেছি? যে একটু আগে যেটা লিখেছিলাম, যে ধরো এ দিয়ে যেটা লিখেছিলাম, a2 - a1 লিখেছিলাম, ডিভাইডেড হচ্ছে t2 - t1 লিখেছিলাম। এটা যাই হোক না কেন, মোটামুটি একটা গাঢ়ত্ব মাইনাস আর একটা গাঢ়ত্ব, তাহলে দুটো গাঢ়ত্বকে বিয়োগ করলে কি হবে? গাঢ়ত্বই থাকবে। তাহলে উপরে থাকবে গাঢ়ত্বের একক, নিচে থাকবে কি? সময় মাইনাস সময় মানে সময়ের একক, ঠিক আছে?
এবার গাঢ়ত্ব যদি তোমার যদি সাপোজ ধরো গাঢ়ত্বটাকে প্রকাশ করা হলো মোল পার লিটারে, মোলার গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্বের একক কী হবে, মোল পার লিটার ডিভাইডেড সময় ধরো সেকেন্ড হিসাবে প্রকাশ করা হলো সেকেন্ড, তাহলে এর ইউনিট কী হলো, লাস্ট ইউনিট কী দাঁড়ালো, মোল পার লিটার আর সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এই গাঢ়ত্বটাকে আমি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমি পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ হিসাবে প্রকাশ করতে পারি। মানে যদি আমি এই গাঢ়ত্বটাকে এটিএম হিসাবে প্রকাশ করি, তাহলে এটিএম ডিভাইডেড বাই সময়কে যদি সেকেন্ড হিসাবে প্রকাশ করি, তাহলে এটিএম সেকেন্ড ইনভার্স, এইটা হবে তার ইউনিট। অর্থাৎ এইটা হতে পারে, না হলে এইটাও হতে পারে। এবার লিটারকে তুমি আবার ডিএম কিউব দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, মানে 1 লিটার সমান তো জানো 1 ডিএম কিউব, ডেসিমিটার কিউব, তাই না? তাহলে এখানে জাস্ট তুমি কি বসাবে, এখানে মোল পার লিটারের জায়গায় কি বসাবে, ডিএম টু দি পাওয়ার -3। এটা তো লিটারের জায়গায় জাস্ট ডিএম বসিয়েছো, তাহলে ডিএম টু দি পাওয়ার -3 হয়ে যাবে, আর এটা সেকেন্ড ইনভার্স। তাহলে এটাও একটা ইউনিট হতে পারে, তাহলে এটা একটা ইউনিট হতে পারে, এটা একটা, এটা একটা, এটা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে হতে পারে পার্শিয়াল প্রেসারের সাহায্যে। তাহলে এটা হচ্ছে মোটামুটি বিক্রিয়ার হারের একক। ওকে, মোটামুটি এই ছিল ফার্স্ট পার্টের মোটামুটি এই জিনিসপত্রগুলো। আশা করি তোমরা সব জিনিসপত্রগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে জানাবে, না হলে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে ওখানেও তুমি ডিএম করতে পারো, জিজ্ঞাসা করতে পারো কোশ্চেন, ওখানে মোটামুটি অ্যাক্টিভ থাকি। আর হচ্ছে তোমরা মোটামুটি ডেসক্রিপশানটাও চেক করে রাখবে, ডেসক্রিপশানে পিডিএফ কিছু দেওয়া থাকতে পারে, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকতে পারে, ওখান থেকে তোমরা বা ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম দেওয়া থাকতে পারে। আচ্ছা, এর পরের পার্টে এই রিলেটেড আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করাবো, নিউমেরিক্যালসগুলো করাবো, তো পরের পার্টটা অবশ্যই কন্টিনিউ করবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তাহলে নেক্সট লেকচারে। থ্যাংক ইউ, চলো তাহলে।